DJ Moral Stories. মারমেইডস গোল্ডেন ক্যাসেল। স্বাতীর স্বামী হেমন্ত বাস দুর্ঘটনায় মারা যান, যার পরে স্বাতী পণ্ডিত হন। তিনি যখন পণ্ডিত হন তখন তার জেঠ চিথানি বনরাজ ও মালিনী তাকে অনেক নির্যাতন করে। হে স্বাতী, এখানে আমরা তোমাকে রেখেছি বিনামূল্যে রুটি ভাঙার জন্য, এসো এসে আমাদের জুতোর ফিতে বেঁধে দাও। আরে দেখুন আপনি কি তাকিয়ে আছেন, আমি তোমার চোখ উপর তোমাকে অন্ধ করে দেব। যাও, তোমার জেঠের আদেশ মেনে চলো। গতকালই আমি সেটাই বলেছিলাম। বেচারা স্বাতী বনরাজের জুতোর ফিতে বেঁধে দে, আর বনরাজ তাকে লাথি মেরে বেধড়ক মারধর করে। স্বাতীর এই জগতে কেউ ছিল না। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছেন তিনি, এবং তাই এখন তাকেও অনিচ্ছায় জেঠ চিঠানি সহ অসহায়ের মতো জীবনযাপন করতে হয়। স্বাতী পেশায় মৎস্যজীবী। তিনি প্রতিদিন মাছ ধরতে যেতেন, তারপর সেগুলো ধরে বাজারে বিক্রি করে এবং দিনভর চিটনি কাজ করে সব টাকা মালিনীর হাতে থাকত। একই আজ এত কমাই করলেন কি করে? রোজ এত না হয় উপরে, আজ তো রবিবার, তা সত্ত্বেও এত কমাই করলেন কিভাবে? ওহো, মালিনী বেদি আসলে আজও গ্রামের মেলায় গেছিল এবং সেখানে গিয়ে আমি পানির পাটাশা খেয়ে ফেলেছি এবং একটি গরিব বিষম নারীকে থোড় খাবার খিলানো হচ্ছিল। এসব শুনে মালিনী রাগে লাল হয়ে যায় এবং সে স্বাতীর গালে একটা জোরদার থাপ্পড় মারে। দেখুন না, স্বামী এখনো 1 বছর হো না গেছে, তারপরেও এই বিধবা মেলায় গুলছাড় উড় গেছে। এই বেশ্যা মনে করতো না হেমন্তের আত্মার কথা। যদি তুমি এভাবে শেষ সাপটা করতে থাকো তাহলে তার আত্মা শান্তি পাবে না। পানি কে পথসে খানে কা বর মানা হো রাহা থা না তেরা করম জালি। রূপ যেখানে, আমি এখন তোমাকে শিক্ষা দেব। মালিনী ও বনরাজ স্বাতীকে মিলে ধরে অনেক পিটাতে লাগে এবং বেচারা স্বাতী ব্যথার কারণে কাঁচ কাঁচ করতে লাগে। মারবেন না আমাকে ভাই সাহেব বেদি, আহ। এই নাও, এই নাও, এই নাও, এই নাও। মালিনী এবং ভানরাজ স্বাতীকে খুব বেদর্দি করে পিটায় এবং তারা তাকে ক্ষুধার্ত রাখে। মালিনী স্বাতীকে ঘরের বাইরে ধাক্কা দেয়, এখান থেকে বেরো, আর আজ পুরো রাত তুই এখানেই আগুনে দাঁড়বে এই প্রচণ্ড ঠান্ডায়। এটাই তোমার শাস্তি, এটা করো না। বেদি, বেদি, মালিনী বেদি। মালিনী স্বাতীকে ঘরের বাইরে ধকেল দেয়। খুব ঠান্ডা, আসুন একজন মানুষের হাড়ের কাছে যাই। বেবাস স্বাতী ঠান্ডায় কাঁপতে থাকে এবং পূর্ণিমার রাতে আঙ্গনেই থাকে। পরবর্তী দিন তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, কিন্তু তারপরও জেঠ বৌদির ভো তাকে ডালাবে যেতে হয় মাছ ধরতে। আমি জানি না কে আমার নিজের হৃদ এটি এত দুঃজন। এভাবে শ্লীলতাহানি করে বেঁচে থাকার চেয়ে আমার এক্ষুনি মরে যাওয়াই ভালো। আমি বৌদির কাছে থাকতে চাই না, এরা মানুষ নয়, পশু। হঠাৎই অসমর ঝড় বোঝায় এবং সে ঝড়তেই স্বাতীর নেকা পাল্টে যায় আর সে পুকুরে ডুবে মারা যায়। বাঁচাও স্বাতী তালাবে ডুবে যাওয়ার সময় তখন সে কোকটি জলপরি দেখতে পায়। তাদের দেখে অবাক যান তিনি। এত মৎস্যকর না, ভয় পে না স্বাতী, এটাই আমাদের পৃথিবী, মৎস্যকন্যাদের মহাজাগতিক জগৎ। তবে জলপরি, আপনি আমার নাম কিভাবে জানেন? আমাদের জাদুকরী ক্ষমতা আছে, যেটি হামানবীর মুখ দেখে আমরা তার সম্পূর্ণ তথ্য জানি।
তোমাকে দেখে আমি তোমার পুরো কাহিনী জেনে গেছি। অতীতে আপনার সাথে যা ঘটেছে তা জেনে আমার খুব খারাপ লেগেছে। কিন্তু চিন্তা করো না স্বাতী, আমি তোমাকে উন্নয়ন করব। জলপরীর কথা শুনে স্বাতী ভাবুক হয়ে যায়। ধনে ওর জলপারিজি। জলপরী তার জাদু দিয়ে তুরন্তই একটি বিশাল সোনার মহল উদ্ভাস করে। ওহো, এই প্রাসাদটি সোনার তৈরি, আর এখন থেকে এটাই তোমার প্রাসাদ স্বাতী। এ জেনেক মাবি সোনার প্রাসাদ, এতে আপনারাই শাসন করবেন। এখন আপনি এর মালিক। কি সত্যি? হ্যাঁ স্বাতী, আপনি খুব ভাল মনের এবং পরোপকারী মহিলা, যার কাছে অঞ্জের প্রতি কোন শঙ্কা নেই। আছে শুধু সম্প্রীতি, ভালোবাসা। তাই আমি, অর্থাৎ এই জলপরী লোকের রাজকন্যা, আমি তোমাকে এই সোনার প্রাসাদ উপহার দেব। স্বাতী হাত জোর জলপরীর ধন্যবাদ জানায় এবং তিনি এখন ওই জাদুকরী সোনার মহলে বাস করতে লাগেন। এরপর 2-3 দিন মাহি স্বাতী বার ফেরেননি। মালিনী এবং বনরাজ উনি খুঁজতে লাগে। ভালো কাজের মেয়ে ছিল, কোথায় গেছে বলো না? একবার মিলে গেলে আমি তার সাথে খুব খারাপ করো। ঝড়ার কবলে পড়নি। আসুন মাজর হিসাবে জিজ্ঞাসা করা যাক। বনরাজ ও মালিনী এক ম্যাচে যায়। তিনি স্বাতীর কথা জিজ্ঞেস করেন। আরে ভাই, ওই স্বাতীকে দেখেছ? মাছ ভাড়ান, যার নীল লেখন, এবং সে মাছ বিক্রি করার জন্য উস্কুঞ্জন বাজারে যায়। 2-3 দিন হয়ে, কিন্তু অভিতক আমার প্রিজ দেবরানীর কোন ধারণা নেই। আমরা খুবই চিন্তিত ভাই। হ্যাঁ, আমার যা মনে আছে তা বলতে গেলে সেই মহিলা মাছ করা। বাহো, ওহো হ্যাঁ, মনে আছে মিস। যেদিন ঝড় এসেছে তখন সেই মাছই বিক্রি করতে গিয়ে ডুবে গেছিল। কি সে কি পানিতে ডুবে গেছে? না, তা হতে পারে না বনরাজজি। ও মরে গেলে আমাদের সেবা করবে কে? আমরা পানির নিচে ধূমপান করব না। কিন্তু তুমি তেহরাকিকে চেনো কি না মালিনী? হ্যাঁ, আমি তেহরাকিকে আপনার চেয়ে ভাল জানি। মালিনী এবং বনরাজ দুজনই পুকুরের সাথে সাথে ছলনাতে এবং তালাবের ভিতরে ঢুকে স্বাতীর খোঁজ করতে হবে। অতঃপর তারা একটি সোনার প্রাসাদ দেখতে পায়, যার আলিঙ্গনে স্বাতী একদম মহিমান্বিত ভঙ্গিতে তারা সুখী জীবন যাপন করছে এবং তার মহলের চারপাশে অনেক জলপরী রয়েছে। মালিনী এবং বনরাজ তালাবের বাইরে আসে। তারা একে অপরকে কথা বলে। বনরাজজি জাদুকরী মচকনাদের জন্য। স্বাতী এখন রাজসীভাবে খুশি জীবন যাপন করছেন, ঠিক রানীর মতো। হ্যাঁ, তার সোনার মহলটি আমাদের কাছে না যাওয়া উচিত। হ্যাঁ মালিনী, তুমি ঠিকই বলেছ। একবার যদি তার জাদুকরী সোনার মহল আমাদের কাছে আসে, তাহলেই আমরা অনেক ধনী হতে পারো। কিন্তু এসব কি করে সম্ভব হবে বনরাজজি? আমিও ওর অবস্থা ভেবেছি মালিনী। বনরাজ এসে ওষুধ নিয়ে আসে। পুকুরে কার সাথে দেখা হবে? পুকুরের পানি শুকিয়ে যেতে শুরু করে এবং মাটিতে আটকে যেতে শুরু করে এবং সমস্ত জলপরী অবস্থা হারায় যায়। জলহীন পুকুরে লুকিয়ে থাকা সোনার প্রাসাদ এখন তা স্পষ্ট দেখা যাচ্ছে এবং স্বাতী, মালিনী এবং ভানরাজ দেখে অবাক হয়ে যায়। তার মানে কি আপনারা সব করেছেন? কত নিচে নামবেন দুজনে, আর কতটা নিষ্ঠুর হয়ে উঠবে তারা। হে স্বাতী চলে গেছে, বেশি অল্প বয়সীও না, নইলে কেটে ফেলে দেব। তুমি কি বুঝতে পারছো? আমাদের হেমন্তের পণ্ডিত মালিনী, অর্থাৎ স্বাতীকে বধ করার সময় এসেছে এবং এই জাদুকরী সোনার মহলটি হারিয়েও আমরা দুজনেই শাসন করো। মালিনী এবং বনরাজ দুজনেই স্বাতীকে হত্যা করতে শুরু করে। তবে সেই মুহূর্তেই স্বাতী জাদুকরী ছড়ি নিয়ে বের হয়। দূরে থাক, এটি একটি জাদুর কাঠি। এখন আমার কাছে সবগুলো জাদুকরী আজন আছে।
যারা আমি আপন দুজনের ঘৃণাজনক পরিকল্পনা ব্যর্থ করতে পারি না, এখনো ভুলিনি। হেমন্তজির মৃত্যুর পর তুমি আমার সম্মান, আদর্শ এবং অস্তিত্ব ধদি আমাকে কতখানি যত্ন করেছ। কিন্তু আজ যদি আমি তোমার মতো পাপীদের ক্ষমা করি, তাহলে সেটা খুব ভুল হবে। তাই আজ আমি তোমাকে ছাড়ব না। সাথী তার জাদুকরি লাঠি দি মালিনী ও বনরাজকে পাথর ভজাও করে দে। না, আমাদের ক্ষমা করে দাও সাথী, আমাদেরকে আবার মানুষ করে তুলুন। সাথী, সাথী, তুমি আমার স্বর্গীয় জলাধার, আমাদেরকে আবার মানুষ করে তুলুন। না, তোমরা দুজনে জ্যোতি গাছ দাও না কেন, আমি তোমাদের দুজনকে ভুলব না। সাথী তার জাদুকরি মুড় দিয়ে আবার পুকুরে জল নিয়ে আসে, আর জলপ্রপাতও আবার গান ফিরে পায়। এবং তারপর থেকে সাথীর পুকুরের সোনার প্রাসাদে একটি সুখী এবং শান্তিপূর্ণ জীবন ঘটে, এবং মালিনী ও বনরাজ চিরকাল পাথর হিসেবে থাকবে।